ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? তোমরা আমার ভিডিও দেখছো অ্যান্ড লাইক করছো, তাই আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকেরটা মেনলি এমএসসি নার্সিং এন্ট্রান্স যারা দিচ্ছ তাদের জন্য। অ্যান্ড আজকের টপিক হলো নার্সিং রিসার্চ। রিসার্চ সাবজেক্টটা নিয়ে অনেকেরই একটা ভয় থাকে অ্যান্ড পড়তে একদম ভালো লাগে না। বাট রিসার্চ থেকে তো 7-8 নম্বরের কোশ্চেন এন্ট্রান্সে থাকে। তাই আমি তোমাদেরকে আজ সহজভাবে রিসার্চ সাবজেক্টটা বোঝানোর চেষ্টা করব অ্যান্ড শেষে এমসিকিউ ডিসকাস করব। দেখো তো তোমাদের ভয় একটু দূর হয় কি না। চলো তবে আর দেরি না করে পড়াশোনা শুরু করা যাক। তাহলে রিসার্চ কথার অর্থ কী? রিসার্চের কথার অর্থ হলো ওয়ান্স এগেন, মানে আরও একবার। আর সার্চ বলতে আমরা কি বুঝি? সার্চ হলো টু লুক ফর, বা কোনো কিছু দেখা। তাহলে রিসার্চ কথার অর্থ হচ্ছে টু লুক ফর সামথিং অর এক্সামিন ক্লোজলি অ্যান্ড কেয়ারফুলি। তাহলে রিসার্চের ডেফিনেশন কী হচ্ছে দেখো, আ সায়েন্টিফিক, সিস্টেমেটিক, কন্ট্রোলড, অর্ডারলি অ্যান্ড অবজেক্টিভ ইনভেস্টিগেশন টু ডেভেলপ, রিফাইন্ড অ্যান্ড এক্সপ্যান্ড বডি অফ নলেজ। হ্যাঁ, তাহলে বডি অফ নলেজটাকে আমাদের এক্সপ্যান্ড করছে। আর নার্সিং রিসার্চ কি? যখন নার্সিং রিলেটেড কোনো প্রবলেমের আমরা সলিউশন খোঁজার চেষ্টা করব, তখন সেটা হয়ে যাবে আমার নার্সিং রিসার্চ। ওকে, তাহলে চলো এবার আমরা কিছু টার্মিনোলজির সম্পর্কে জেনে নিই, যেগুলো আমাদের কিন্তু রিসার্চ বুঝতে হলে এবং পড়তে হলে অবশ্যই জানা প্রয়োজন। তাহলে দেখো, প্রথমে কি রয়েছে? ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস কথার অর্থ কি? যেটা আমার ভ্যারি করে, অর্থাৎ যেটা চেঞ্জ হয় সেটাই হলো আমার ভ্যারিয়েবলস। অ্যাট্রিবিউট অর ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান ভ্যালু। তাহলে যার একটার বেশি ভ্যালু রয়েছে সেটাই হলো আমার ভ্যারিয়েবলস। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল যেমন ধরো এজ হলো হাইট, ওয়েট, পালস, বিপি, এগুলো সবই একটার বেশি ভ্যালু রয়েছে। তাহলে এগুলো সবই হলো আমার ভ্যারিয়েবলস। এবার ভ্যারিয়েবলসের 3টে ভাগ রয়েছে। একটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? যেটা কিনা আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, বা ডিপেন্ডেন্ট কথার অর্থই হচ্ছে যে নির্ভরশীল, সেটা হলো আমার ডিপেন্ডেন্ট। কার উপরে নির্ভরশীল হবে? যে স্বাধীন তার উপরে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো আমার স্বাধীন ভ্যারিয়েবলস। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস কে কী বলা হয়? ম্যানিপুলেটিভ ভ্যারিয়েবলস। অর্থাৎ ম্যানিপুলেটিভ ভ্যারিয়েবলস বলা হয়। কেন বলা হচ্ছে? কারণ রিসার্চার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করতে পারে। তাহলে যখন রিসার্চার পারপাসলি ম্যানিপুলেট করছে কোনো একটা সাবজেক্টকে, তখন সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ম্যানিপুলেটিভ ভ্যারিয়েবল বলছি। ওকে, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে যখন রিসার্চার ম্যানিপুলেট করছে, তখন যে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হলো আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ক্লিয়ার হলো তাহলে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। আর একটা হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলস। এই এক্সট্রানিয়াসটা কি? এক্সট্রা কথার অর্থ হচ্ছে এক্সট্রা। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল অর্থাৎ এক্সট্রা ভ্যারিয়েবলস। যেমন ধরো, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে রিসার্চার কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই দুটো তিনটে ভ্যারিয়েবল ছাড়া আরও এমন কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেটা কিনা রিসার্চের উপরে এফেক্ট করছে বা রিসার্চের রেজাল্টের উপরে এফেক্ট করছে। সেইগুলো যে এক্সট্রা ভ্যারিয়েবলস হলো, সেইগুলোকে বলা হচ্ছে আমার এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। বুঝতে পারলে? তাহলে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। দেখো, ধরো একটা রিসার্চ হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্টদের ওপরে। আমি একটা রিসার্চ করছি, HTN পেশেন্টদের ওপরে একটা রিসার্চ করছি। কি রিসার্চ করছি? আমি তাদেরকে একটা এক্সারসাইজ থেরাপি দিচ্ছি। ঠিক আছে, এক্সারসাইজ থেরাপি আমি একটা গ্রুপ অফ হাইপারটেনশন পেশেন্টদেরকে দিচ্ছি। দিয়ে আমি কি মেজারমেন্ট করছি? তাদের বিপিতে কি চেঞ্জ আসছে সেইটা আমি মেজারমেন্ট করছি। তাহলে এই যে বিপিটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা কি আমি বাইরে থেকে কোনোভাবে করতে পারবো না। কিন্তু এক্সারসাইজ থেরাপিটাকে আমি বিভিন্নভাবে ডিজাইন করতে পারি এবং সেইভাবে আমি পেশেন্টের ওপরে বা পিপলদের ওপরে দিতে পারি। তাহলে এক্সারসাইজ থেরাপিটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি। তাহলে যেটা আমরা ম্যানিপুলেট করতে পারি সেটা ম্যানিপুলেটিভ ভ্যারিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়ে গেল আমার এক্সারসাইজ থেরাপি। আর বিপি চেঞ্জটা কী হয়ে গেল? বিপি চেঞ্জটা হয়ে গেল আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এইবারে তুমি বলো, এই যে হাইপারটেনশন পেশেন্ট, তার কি শুধুমাত্র এক্সারসাইজ থেরাপির ওপরেই বিপি চেঞ্জটা ডিপেন্ড করবে? নিশ্চয়ই নয়। সেই পিপলের এজ কত, তার সেক্স কী, তার হচ্ছে আর ডায়েট কীরকম, তার লাইফস্টাইল কীরকম, এই সমস্ত কিছু, তার ওয়েট কীরকম, এই সব কিছুর ওপরেই তো একটা হাইপারটেনসিভ পেশেন্টের বিপিটা ডিপেন্ড করে। তাহলে আমি রিসার্চার শুধুমাত্র এক্সারসাইজ থেরাপি দিয়ে বিপি চেঞ্জটাকে মেজারমেন্ট করলাম এবং বলে দিলাম যে এক্সারসাইজ থেরাপির জন্য বিপি চেঞ্জটা আমার হচ্ছে বা বিপিটা আমার লো হচ্ছে, এটা আমি বলে দিলাম রিসার্চ করে। কিন্তু তার যে আরও ফ্যাক্টরগুলো আছে যেগুলো নিয়ে আমি রিসার্চ করলাম না বা যেগুলো নিয়ে আমি কাজ করতে পারলাম না, কিন্তু সেই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু আমার রিসার্চের রেজাল্টের উপর এফেক্ট করলো, সেইগুলোকে আমি বলবো এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। বুঝতে পারলে? তাহলে
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে যেটা রিসার্চার ম্যানিপুলেট করছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করার জন্য যেই ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছাড়াও যে সমস্ত ভ্যারিয়েবলকে নিয়ে রিসার্চার কাজ করে না কিন্তু রিসার্চের রেজাল্টের ওপরে তার এফেক্ট রয়েছে, সেগুলোকে বলা হলো আমার এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলস। ওকে, চলো তবে নেক্সট টপিক দেখা যাক। হাইপোথিসিস অ্যান্ড অ্যাজাম্পশন। হাইপোথিসিস বলতে আমরা কি বুঝি? A tentative prediction or explanation of the relationship between two or more variables। তাহলে দুটো বা তার বেশি ভ্যারিয়েবলসের মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে, সেই যে রিলেশনশিপটা আমরা প্রেডিক্ট করছি বা আমরা একটা আন্দাজ করে নিচ্ছি যে একটা রিলেশনশিপ আছে, সেটাকে আমরা হাইপোথিসিস বলছি। যে ধরো দুটো, এই যে বললাম এক্সারসাইজ থেরাপি আর ব্লাড প্রেশার, তাহলে এক্সারসাইজ থেরাপির সঙ্গে ব্লাড প্রেশারের একটা রিলেশনশিপ আছে সেটা আমরা ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে আমরা রিসার্চ করছি। এই যে একটা টেন্টেটিভ রিলেশনশিপ আমরা প্রেডিক্ট করলাম যে এক্সারসাইজ থেরাপি দিলে বিপিটা আমার মেজারমেন্ট বিপিটা আমার কম হবে, এই যে আমি একটা প্রেডিক্ট করলাম, এই যে প্রেডিকশনটা আমি করছি রিসার্চ করার আগেই, এই যে প্রেডিকশনটা আমি করলাম এটাকেই আমার হাইপোথিসিস বলছে। তাহলে একটা টেন্টেটিভ প্রেডিকশন যেটা আমার ঠিক হবে বলেই আমি ধরে নিচ্ছি এবং সেই প্রেডিকশনটার ওপরেই আমি কাজ করব রিসার্চে, সেই প্রেডিকশনটাকে আমি হাইপোথিসিস বলছি। আর অ্যাজাম্পশন আমি কাকে বলছি? বেসিক প্রিন্সিপাল দ্যাট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ বিইং ট্রু অন দ্য বেসিস অফ লজিক অর রিজন উইথাউট প্রুফ অর ভেরিফিকেশন। মানে আমি ধরে নিচ্ছি যে দুটোর মধ্যে কোনো রিলেশন আছে কিন্তু তার কোনো প্রুফ নেই বা ভেরিফিকেশন নেই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা আছে, সেটাই হচ্ছে আমার অ্যাজাম্পশন। তাহলে হাইপোথিসিস আর অ্যাজাম্পশনের মধ্যে ডিফারেন্সটা মেন কী হলো বলো তো? অ্যাজাম্পশনে কিন্তু কোনো রকমের কোনো প্রুফ নেই, হ্যাঁ, অ্যাজাম্পশনে কোনো রকমের কোনো প্রুফ নেই, আর হাইপোথিসিসে কিন্তু আমরা প্রুফ করে দেখাবো যে দুটোর মধ্যে রিলেশনশিপ রয়েছে। হ্যাঁ, তাহলে হাইপোথিসিস হচ্ছে আমাদের একটা টেন্টেটিভ প্রেডিকশন যেটাকে কিনা আমরা রিসার্চের শেষে গিয়ে প্রুফ করব যে আমি যে বলেছিলাম যে এই দুটোর মধ্যে রিলেশন রয়েছে সেটা আমি প্রমাণ করে দেখালাম। কিন্তু অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশন মানে আমি ধরেই নিচ্ছি যে ওই রিলেশনটা আছে এবং সেটা কিন্তু কোনো প্রুফ আমার কাছে নেই। তাহলে এই হলো হাইপোথিসিস অ্যান্ড অ্যাজাম্পশনের মধ্যে ডিফারেন্স। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে তোমাদের? চলো এবারে দেখো টাইপস অফ হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস আমরা পড়লাম, এর আবার কতগুলো টাইপস রয়েছে। কি কি আছে? সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কজাল, ডিরেকশনাল অ্যান্ড নন ডিরেকশনাল, নাল অ্যান্ড রিসার্চ। এগুলো নিয়ে আমরা এবারে ভালোভাবে পড়ব। সিম্পল অ্যান্ড কমপ্লেক্স বলতে কি বুঝি? সিম্পল হবে যখন হবে আমার অনলি টু ভ্যারিয়েবলস, যখন আমরা শুধুমাত্র দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করব তখন সেটাকে আমরা বলবো সিম্পল ভ্যারিয়েবল, সিম্পল হাইপোথিসিস। আর কমপ্লেক্স কখন? যখন আমার মোর দ্যান টু ভ্যারিয়েবলস যখন থাকবে তখন সেটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স ভ্যারিয়েবলস। যেমন আমরা করেছিলাম কি, হাইপারটেনসিভ পেশেন্টের ওপরে রিসার্চ করেছিলাম, শুধুমাত্র দিয়েছিলাম আমি দেখেছিলাম এক্সারসাইজ থেরাপি এবং ব্লাড প্রেশার, এটা আমরা দেখেছিলাম। তাহলে যখন দুটো ভ্যারিয়েবলস থাকছে তখন সেটা হয়ে গেল আমার সিম্পল ভ্যারিয়েবল, সিম্পল হাইপোথিসিস। আর কমপ্লেক্স যদি আমি ওটার সাথে আরও ডায়েটারি মডিফিকেশন দিই, মানে আমি এক্সারসাইজ দিলাম, এক্সারসাইজ থেরাপি দিলাম, তার সাথে ডায়েট দিলাম এবং তারপরে আমি সেখান থেকে বিপির যে চেঞ্জ হচ্ছে, বিপি ডিক্রিজ অর ইনক্রিজ সেটা আমি মেজারমেন্ট করছি, তখন সেটা হয়ে যাবে আমার কমপ্লেক্স হাইপোথিসিস। বুঝতে পারলে তাহলে সিম্পল আর কমপ্লেক্সের ডিফারেন্স? সিম্পলে দুটো মাত্র ভ্যারিয়েবল থাকবে, কমপ্লেক্সে দুটোর বেশি ভ্যারিয়েবলস থাকবে, সেটা 3টে 4টে 5টাও থাকতে পারে। এটা হলো আমার সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। এবার হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কজাল। অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কজাল বলতে কী বোঝে? অ্যাসোসিয়েটিভ কথার অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে যেটা আমার ন্যাচারাল সেটিংসের মধ্যে অলরেডি রয়েছে, ন্যাচারাল সেটিংসের মধ্যে যেটা আমার অলরেডি রয়েছে সেটাকে আমি বলছি অ্যাসোসিয়েটিভ। আর কজাল কোনটা? যেখানে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ থাকছে দুটো বা তার বেশি ভ্যারিয়েবলসের মধ্যে, তখন সেটাকে আমি বলছি কজাল। তাহলে দেখো অ্যাসোসিয়েটিভের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো একটা কোরিলেশনাল স্টাডি করা হচ্ছে যেখানে তোমার বলা হচ্ছে যে লোয়ার লেভেল অফ ব্লাড সুগার, লোয়ার রিস্ক অফ ইনফেকশন ইন ডায়াবেটিস মেলিটাস। তাহলে কি আমরা জানি যে যখন হচ্ছে যে ব্লাড সুগারের লেভেলটা কম থাকে তখন রিস্ক অফ ইনফেকশনও কম থাকে ডায়াবেটিস মেলিটাস পেশেন্টদের ক্ষেত্রে। তাহলে এটা হলো আমার অ্যাসোসিয়েশন। আর কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ কি? এখানে দেখো একটা এক্সাম্পল বলছে যে প্রিভ্যালেন্স অফ পিন সাইট ইনফেকশন is lower in patient who receive pin site care with hydrogen peroxide as compared to patient who receive pin site care with providin iodine solution.
তাহলে যে সমস্ত পেশেন্টদের পিন সাইট ইনফেকশন হচ্ছে তাদের হাইড্রোজেন পারক্সাইড দিয়ে পিন সাইট কেয়ার দেওয়া হচ্ছে আর প্রোপিডিন আয়োডিন দিয়ে পিন সাইট কেয়ার দেওয়া হচ্ছে। তো এখানে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা নিয়ে আমি রিসার্চ করছি। তাহলে অ্যাসোসিয়েটিভ আর কজালের মধ্যে ডিফারেন্স হলো, অ্যাসোসিয়েটিভে আমাদের ন্যাচারাল সেটিংসের প্রেজেন্ট আছে যেটাকে আমরা কোনোভাবে কোনো ম্যানিপুলেট করছি না, আর কজাল হচ্ছে যে আমার দুটো বা তার বেশি ভ্যারিয়েবল থাকবে এবং যাদের মধ্যে কজ অ্যান্ড এফেক্ট রিলেশন থাকবে, সেটাই হচ্ছে আমার কজাল। ডিরেকশনাল অ্যান্ড নন ডিরেকশনাল, এটা তোমার নামের মধ্যেই রয়েছে। ডিরেকশন অর্থাৎ আমরা তো রিলেশনশিপ নিয়েই কথা বলছি, ডিরেকশনাল অর্থাৎ যেখানে আমার দুটো যে ভ্যারিয়েবল থাকবে তাদের মধ্যে রিলেশনশিপটাও সেখানে বলে দেবে। অর্থাৎ যে যখন হচ্ছে যে তোমার ইয়ার অফ এক্সপিরিয়েন্স বেশি হবে তখন সেখানটা জব স্যাটিসফ্যাকশন বেশি হবে, বা ইয়ার অফ ওয়ার্কিং যদি কম হয় তাহলে জব স্যাটিসফ্যাকশনও কম হবে, এরকমভাবে যেখানে আমার ডিরেকশন বলে দিচ্ছে। আর নন ডিরেকশনাল কি, যেখানে আমার ডিরেকশনটা বলা নেই, যে হাইপার টেনশনের ওপরে একটা ডায়েটের এফেক্ট রয়েছে কিন্তু কিভাবে রয়েছে সেই এফেক্ট সেটা আমার মেনশন করা নেই, তখন সেটা হয়ে যাবে আমার নন ডিরেকশনাল হাইপোথিসিস। আর কি, আর হচ্ছে নাল অ্যান্ড রিসার্চ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস বলতে বোঝায় যেখানে কোনো রকম কোনো দুটো ভ্যারিয়েবলসের মধ্যে রিলেশনশিপ নেই। নাল অর্থাৎ নীল, নাল কথার অর্থ হচ্ছে নীল, যেখানে কোনো রিলেশনশিপ নেই সেটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। আর রিসার্চ হাইপোথিসিস কোনটাকে বলছি, রিসার্চ হাইপোথিসিসকে আমার অল্টারনেট হাইপোথিসিসও বলা হয়, অল্টারনেট হাইপোথিসিসও বলা হয়। এবং এটা কখন বলছি, যখন রিলেশনশিপ দুটোর মধ্যে প্রেজেন্ট আছে তখন আমরা সেটাকে রিসার্চ হাইপোথিসিস বলছি। ঠিক আছে, নাল হাইপোথিসিসকে আমরা এই 0 দিয়ে নোটিফাই করি আর এইটাকে আমরা বলি H1, এটা হচ্ছে আমার রিসার্চ হাইপোথিসিস। তাহলে ক্লিয়ার হলো তোমাদের? সিম্পল হাইপোথিসিস মানে যেখানে দুটো ভ্যারিয়েবল, কমপ্লেক্স হাইপোথিসিস মানে যেখানে মোর দ্যান টু ভ্যারিয়েবলস, অ্যাসোসিয়েটিভ মানে যেখানে অ্যাসোসিয়েশন রয়েছে এবং কোনো রকমের কোনো ম্যানিপুলেশন আমরা করছি না, আর কজাল মানে হচ্ছে যে যেখানে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ রয়েছে। এই যে দুটো অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কজাল, এই দুটো সেম টাইপের রিসার্চ ভ্যারিয়েবল, এবং এটা কোশ্চেনে আসে যে কোন দুটি ভ্যারিয়েবল মোরলেস সেম, এইটা তখন অ্যান্সার হবে। ডিরেকশনাল অর্থাৎ যেখানে দুটো ভ্যারিয়েবলসের মধ্যে রিলেশনশিপটার কোনো ডিরেকশন মেনশন করা আছে সেটা ডিরেকশনাল, আর যেখানে মেনশন করা নেই সেটা হলো নন ডিরেকশনাল। নাল হাইপোথিসিস অর্থাৎ যেখানে ভ্যারিয়েবলসের মধ্যে কোনো রকমের কোনো রিলেশনশিপ নেই সেটা হলো নাল হাইপোথিসিস, আর যেখানে রিলেশনশিপ আছে সেটা হলো আমার রিসার্চ হাইপোথিসিস। তাহলে ক্লিয়ার হলো তোমাদের? সবটা বুঝতে পেরেছো? টাইপস অফ হাইপোথিসিস থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমাকে একটা স্টাডি বলে দেবে এবং সেখান থেকে বলবে যে এইটা কী ধরনের হাইপোথিসিস। ঠিক আছে, বই থেকে তোমরা ভালো করে পড়বে, শর্মার বইতে খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা কিন্তু পড়ে নিও। নেক্সট চলো, এরপরে দেখো লিমিটেশন অ্যান্ড ডিলিমিটেশন। লিমিটেশন বলতে আমরা কি বুঝি? লিমিটেশন হচ্ছে চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য রিসার্চার বিয়ন্ড হিজ অর হার কন্ট্রোল, মানে রিসার্চারের কন্ট্রোলের মধ্যে যেটা নেই এবং যেটাকে সে কন্ট্রোল করতে পারছে না, সেটা হচ্ছে আমার লিমিটেশন। আর ডিলিমিটেশনটা কি? ডিলিমিটেশন হচ্ছে বাউন্ডারি সেট বাই দ্য রিসার্চার বিফোর স্টার্টিং দ্য স্টাডি টু কন্ট্রোল দ্য রেঞ্জ অফ স্টাডি, মানে রিসার্চ স্টার্ট করার আগেই যখন রিসার্চের কিছু বাউন্ডারি সেট করে দিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ডিলিমিটেশন। তাহলে লিমিটেশন আর ডিলিমিটেশনের মধ্যে মেন ডিফারেন্স কী হলো? লিমিটেশন হচ্ছে রিসার্চার রিসার্চ করতে গিয়ে যে সমস্ত চ্যালেঞ্জেসগুলো ফেস করছে সেটা হলো আমার লিমিটেশন। আর ডিলিমিটেশন কোনটা? ডিলিমিটেশন হলো যখন রিসার্চার রিসার্চ শুরু করার আগেই কিছু বাউন্ডারি সেট করে দিচ্ছে, কারণ এগুলো আমি কভার আপ করতে পারবো না, আমার টাইমের মধ্যে নেই বা আমার ফিজিবিলিটি নেই, সেই রিসার্চটাকে লিমিটেড করে দিল, ডিলিমিটেড করে দিল, তখন সেটাকে বলা হচ্ছে আমার ডিলিমিটেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে লিমিটেশন এবং ডিলিমিটেশন দুটোই কিন্তু রিসার্চে ইউজ হয়। লিমিটেশনটা রিসার্চ শেষ করার পরে বোঝা যায় এবং ডিলিমিটেশনটা রিসার্চ শুরু করার আগেই সেট করা হয়ে থাকে। বুঝতে পারলে? চলো তবে নেক্সট, লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ বলতে আমরা কি বুঝি? A critical summary or research on a topic of interest generally prepared to total research problem in context or to identify gaps and weakness in prior studies so as to justify a new investigation. লিটারেচার রিভিউ বলতে সহজ কথায় আমরা যেটা বুঝি, আমরা যে সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে চলেছি বা যেটা নিয়ে আমরা রিসার্চ করবো বলে ভেবেছি সেই নিয়ে আগেও হয়তো কিছু রিসার্চ হয়েছে, তো আগে যেই রিসার্চগুলো হয়ে গেছে সেই ইনফরমেশনগুলো যখন আমি পড়ে দেখব বা আমি জেনে নেব যে আগে কী কী এই সাবজেক্টের উপরে রিসার্চ হয়েছে, সেটাকে আমরা বলছি লিটারেচার রিভিউ। বোঝা গেল?
তাহলে আমি ধরো হাইপার টেনশনের ওপরে রিসার্চ করছি, তাহলে হাইপার টেনশনের ওপরে আমার আগেও রিসার্চ হয়েছে, আগে আমার হাইপার টেনশন এবং যে সমস্ত আর যেগুলো নিয়ে আমি রিসার্চ করতে চলেছি সেইটার উপরে আগে যত রিসার্চ হয়েছে সেই সমস্ত রিসার্চ যখন আমি পড়ে নিচ্ছি বা জেনে নিচ্ছি বা কোথায় কী আছে সেটা আমি দেখছি, সেটাকেই আমার রিভিউ করা বলছে। রিভিউ কথার অর্থই হলো আবার ঘুরে ঘুরে দেখে নেওয়া, তো সেটা কি আমার লিটারেচার রিভিউ বলছে। এক্সাম্পল হচ্ছে রিসার্চ জার্নাল, আর্টিকেলস, বুক, অনলাইন ওয়েবসাইট। এর সাথে দেখো লিটারেচার রিভিউ দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আমার প্রাইমারি সোর্স, আর একটা হচ্ছে আমার সেকেন্ডারি সোর্স। কখন বলছি প্রাইমারি সোর্স? প্রাইমারি সোর্স হচ্ছে যখন অরিজিনাল হচ্ছে রিসার্চারের, অরিজিনাল ফ্রম রিসার্চার। ধরো আমি একটা রিসার্চ করছি এবং সেই রিসার্চটা করার পরে আমি একটা জার্নাল বের করেছি, সেই জার্নালটা যখন তুমি পড়ছো সেটা হবে তোমার প্রাইমারি সোর্স। আবার দেখো যখন আমার সেই জার্নাল থেকে আরও বিভিন্ন জায়গা থেকে ওই জার্নাল থেকে কেউ শর্ট আউট করে আরও কিছু বের করেছে বা আরও কিছু লিখেছে থিওরি, সেইটা থেকে যখন তুমি ইনফরমেশন নেবে সেটা হয়ে যাবে তোমার সেকেন্ডারি সোর্স। বুঝতে পারলে? এছাড়াও কিছু অনলাইন ওয়েবসাইট রয়েছে যেমন পিউবমেড, মেডলাইন প্লাস, যেখান থেকে আমরা বিভিন্ন মেডিকেলের ইনফরমেশন নিয়ে থাকি, এগুলোও কিন্তু লিটারেচার রিভিউর মধ্যেই পড়ে। ক্লিয়ার হলো তাহলে? চলো এরপর নেক্সট, রিসার্চ ডিজাইন কি? আ ব্লুপ্রিন্ট দ্যাট রিসার্চার সিলেক্টস টু ক্যারি আউট দ্য রিসার্চ স্টাডি করার জন্য যে একটা ফর্মুলা বা ব্লুপ্রিন্ট তৈরি করে নিচ্ছে রিসার্চার, সেটাকে আমরা রিসার্চ ডিজাইন বলছি। যেমন বাড়ি বানানোর আগে একটা প্ল্যান বানাতে হয়, যেমন পড়াশুনো করার আগে একটা স্টাডি প্ল্যান বানিয়ে নিতে হয়, সেরকমভাবে রিসার্চ করার আগেও একটা ডিজাইন বানিয়ে নিতে হবে, যেটার উপর বেস করে আমরা রিসার্চটা করব। যেই ব্লুপ্রিন্টটা বানিয়ে নিচ্ছে রিসার্চার সেটাকে আমরা রিসার্চ ডিজাইন বলছি। এই রিসার্চ ডিজাইনের কতগুলো এলিমেন্টস রয়েছে, কী কী আছে? তার অ্যাপ্রোচ বলতে কী হবে? অ্যাপ্রোচ মানে বোঝাচ্ছে যে আমরা কিভাবে রিসার্চটা করছি। যেমন ধরো কোয়ালিটেটিভ রয়েছে, কোয়ান্টিটেটিভ আর হচ্ছে মিক্সড। এই 3 রকম রিসার্চ ডিজাইন রয়েছে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, মিক্স। এগুলোর উপরে বেস করে বা এই অ্যাপ্রোচে আমরা রিসার্চটাকে করছি। পপুলেশন, স্যাম্পলিং টেকনিক। পপুলেশন অর্থাৎ কোন পপুলেশনের উপরে বা কাদের নিয়ে আমি রিসার্চ করব, সেখান থেকে আমরা কোন কোন স্যাম্পেল নেব এবং সেই স্যাম্পলিং টেকনিকটা কী হবে, কীভাবে আমরা স্যাম্পলিংটা নেব, মানে প্রবাবিলিটি স্যাম্পলিং হবে নাকি নন প্রবাবিলিটি স্যাম্পলিং হবে, বা প্রবাবিলিটির মধ্যে কী ধরনেরভাবে আমরা স্যাম্পল নেব, সেগুলো হলো আমার স্যাম্পলিং টেকনিক। টাইম, প্লেস, সোর্সেস অফ ডেটা কালেকশন। তাহলে আমি কোন টাইমে রিসার্চটা করছি, যে আমি একটা হসপিটাল থেকে আমি হয়তো ডেটা কালেকশন করব, সেখানে আমি দুপুর 2টো থেকে 3টেই টাইমটা আমি বেছে নিলাম। টাইম হলো, প্লেস হলো, সোর্সেস অফ ডেটা কালেকশন আমি পেশেন্টদের থেকে নেব, নাকি ওপিডিতে যে সমস্ত পেশেন্ট আসছে তাদের থেকে নেব, নাকি আমি সিস্টারদের থেকে নেব, নাকি আমি ডক্টরদের থেকে নেব, এগুলো হচ্ছে আমার সোর্সেস অফ ডেটা কালেকশন। টুলস অ্যান্ড মেথডস অফ ডেটা কালেকশন, মানে আমি কীভাবে ডেটাটা কালেক্ট করব। হ্যাঁ, যেমন ধরো আমার ডেটা কালেকশনের টুল বলতে কোশ্চেনিয়ার রয়েছে, ইন্টারভিউ রয়েছে, কোনো রকমের কোনো স্কেল রয়েছে, সেগুলোর মাধ্যমে ডেটা কালেকশন করতে পারি। ধরো আমি হাইট দেখছি, তাহলে হাইট দেখার জন্য আমি স্টেডিওমিটার নিয়ে যাব, বা ওয়েট দেখার জন্য আমি ওয়েইং স্কেল নিয়ে যাব। তাহলে এগুলো হচ্ছে আমার টুলস অ্যান্ড মেথডস অফ ডেটা কালেকশন। আর এটা হচ্ছে মেথডস অফ ডেটা অ্যানালিসিসের মেথড কি? যেমন স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টে আমরা মিন, মিডিয়ান, মোড, এইগুলো যে আমরা বের করি, এগুলো হচ্ছে আমার মেথডস অফ ডেটা কালেকশন। তাহলে এই 5টা এলিমেন্টের উপরে বেস করে আমার রিসার্চ ডিজাইন করা হয়। তাহলে রিসার্চ ডিজাইনের মধ্যে আমার এই সমস্তগুলো কিন্তু মেনশন করা থাকবে। কোন স্টাডি আমরা করছি, কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ, সেখানে কোন পপুলেশন, কোথা থেকে নেব, কখন ডেটা কালেকশন করব, কীভাবে ডেটা কালেকশন করব, সেই ডেটাকে আমি অ্যানালিসিস কীভাবে করব, এই টোটালটাকে নিয়েই আমার হচ্ছে রিসার্চ ডিজাইন। ঠিক আছে? তো রিসার্চ ডিজাইন একটা ভাস্ট একটা টপিক। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমার রিসার্চ ডিজাইনের এলিমেন্টস। ওকে, এরপর হচ্ছে ভ্যালিডিটি অফ রিসার্চ ডিজাইন। এই যে আমি রিসার্চ ডিজাইনটা বানালাম, তার ভ্যালিডিটি কী আছে? একটা হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি, একটা হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি। ইন্টারনাল ভ্যালিডিটি কী বলছে? ইট ভ্যালিডেটস হোয়েদার দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি মেড আ ডিফারেন্স। মানে আমি তো রিসার্চ করছি, কিন্তু আমি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেট করেছি, সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্যই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জটা আসছে তো, নাকি কোনো এক্সটার্নিয়াস ভ্যারিয়েবলসের জন্য হয়ে যাচ্ছে? আমরা পড়লাম ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এক্সটার্নিয়াস। তাহলে যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার জন্যেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে চেঞ্জ হয়, সেটা আমরা মেজারমেন্ট করব ইন্টারনাল ভ্যালিডিটি দিয়ে।
বুঝতে পারলে? আর এক্সটার্নাল ভ্যালিডিটি কী বলছে? ইট রেফার্স টু দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য রেজাল্টস ক্যান বি জেনারেলাইজ টু আ লার্জ পপুলেশন। অর্থাৎ আমরা যে রেজাল্টটা পাবো রিসার্চ করে, তার যে রেজাল্টটা কি আমি একটা ভাস্ট পপুলেশনের ওপরে জেনারেলাইজ করতে পারবো? অর্থাৎ ধরো আমি কলকাতার একটা হসপিটালে একটা রিসার্চ স্টাডি করলাম পোস্টনেটাল মাদারদেরকে নিয়ে, ঠিক আছে? তাহলে ওইখানে আমি যে রিসার্চটা করলাম সেটা কি আমার কলকাতা বাদ দিয়ে যদি আমি এখন ব্যাঙ্গালোর চলে যাই বা আমি যদি দিল্লি চলে যাই, সেখানের হসপিটালেও পোস্টনেটাল মাদারদের উপরে যদি সেম রিসার্চ করা হয় তখনও কি সেম রেজাল্ট আসবে? তো সেটাই হবে আমার এক্সটার্নাল ভ্যালিডিটি। তাহলে ইন্টারনাল ভ্যালিডিটি হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে চেঞ্জটা আসছে সেটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্যই হচ্ছে তো। আর এক্সটার্নাল ভ্যালিডিটি হচ্ছে যেটাতে আমরা রিসার্চের রেজাল্টটাকে জেনারেলাইজ করতে পারছি, সেটা হচ্ছে যে আমার এক্সটার্নাল ভ্যালিডিটি। ওকে, ক্লিয়ার হয়েছে? এবারে হচ্ছে হাউসন এফেক্ট, এক্সপেরিমেন্টাল এফেক্ট। এগুলো হচ্ছে যে এক্সটার্নাল ভ্যালিডিটির মধ্যে পড়ছে। হাউসন এফেক্টটা কি? সাবজেক্টস মে বিহেভ ইন আ পার্টিকুলার ম্যানার বিকজ দে আর অ্যাওয়ার অফ বিইং দেম অবজার্ভ। মানে সাবজেক্টটা অন্যরকমভাবে বিহেভ করছে কারণ সে এটা জানছে যে তাকে কেউ দেখছে। তুমি দেখো, ধরো তুমি কোথাও একটা গেছো এবং সেখানে তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করছে, তুমি তাকে অ্যান্সার দিলে, দিয়ে তুমি চলে গেলে। আবার সেই সেম সিচুয়েশনে তুমি জানতে পারছো যে তোমাকে একটা ওই ওই যে তোমার সাথে যে সেই কথাটা হচ্ছে সেটাকে কেউ ভিডিও করছে, বা তুমি যে অ্যান্সারগুলো দিচ্ছ সেগুলো রেকর্ড হচ্ছে, তখন কি তোমার রেসপন্সটা সেম হবে? তখন তো তোমার রেসপন্সটা চেঞ্জ হতেও পারে। তো এই যে চেঞ্জটা আসছে তোমার মধ্যে, যেটা এমনি নর্মালি জিজ্ঞেস করলে যেটা হতো সেটার এক রকমের অ্যান্সার, আর যখন তুমি জানতে পারছো যে তোমার ওটা একটা রিসার্চ হচ্ছে বা তোমার ওটা কোথাও নোট ডাউন করা হচ্ছে, তখন তোমার এক রকমের অ্যান্সার। এই যে এফেক্টটা হচ্ছে, এই চেঞ্জটাকে বলা হচ্ছে হাউসন এফেক্ট, যেখানে তোমাকে অবজার্ভ করা হচ্ছে বলে তুমি অন্যরকমভাবে বিহেভ করছো, এটাকে আমরা বলছি হাউসন এফেক্ট। এক্সপেরিমেন্টাল এফেক্টটা কি? আ থ্রেট টু স্টাডি রেজাল্টস হোয়েন রিসার্চার্স ক্যারেক্টারিস্টিক্স ম্যানারিজমস অর বিহেভিয়ার মে ইনফ্লুয়েন্স সাবজেক্ট বিহেভিয়ার। ধরো একজন রিসার্চার বা একজন ইন্টারভিউয়ার তোমার কাছে এসছে, যাকে দেখেই তোমার ভালো লাগছে না, মানে যার সাথে কথা বলতেই তোমার ভালো লাগছে না, হ্যাঁ? তো সে তোমাকে কোশ্চেন করছে, তুমি কোনো রকমভাবে অ্যান্সার দিতে হবে, তাই অ্যান্সার অ্যান্সার দিয়ে তুমি বেরিয়ে গেলে। আবার একজন রিসার্চার এলো, একজন ম্যাডাম এলো তোমার কাছে, যে কিনা খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেডভাবে সুন্দরভাবে সেজেগুজে এসেছে এবং যার সাথে কথা বলতেই তোমার ভালো লাগছে, এবং মানে যে তোমাকে ইন্টারভিউ নিচ্ছে তাকে দেখেই তোমার তার সাথে কথা বলতে ভালো লাগছে, হ্যাঁ? তখন যখন এগুলো হচ্ছে, বা তার কথার গলার ভয়েসটা খুব সুন্দর, বা তাকে দেখতে খুব সুন্দর, বা তার ড্রেস আপটা খুব সুন্দর, মানে যে রিসার্চার এসছে তার ক্যারেক্টারিস্টিক্সের উপরে বেস করে তোমার যে একটা ইন্টারনাল চেঞ্জ এলো এবং তারপরে তুমি সেরকমভাবে তার সাথে রেসপন্সটা করলে, সেই এফেক্টটাকে আমরা বলছি এক্সপেরিমেন্টাল এফেক্ট। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে তাহলে? হাউসন এফেক্টটা হচ্ছে যে যখন তোমাকে কেউ অবজার্ভ করছে এবং তখন তোমার মধ্যে যে চেঞ্জটা আসছে, তখন সেটাকে বলা হচ্ছে হাউসন এফেক্ট। আর এক্সপেরিমেন্টাল এফেক্ট কখন বলবো? যখন হচ্ছে যে তোমার সামনের ইন্টারভিউয়ারের কোনো ক্যারেক্টারিস্টিক্সের জন্য তোমার অ্যান্সার বা রেসপন্স চেঞ্জ হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো এক্সপেরিমেন্টাল এফেক্ট। আরও রয়েছে দেখো, রিঅ্যাক্টিভ এফেক্ট অফ প্রিটেক্সট। প্রিটেক্সটের রিঅ্যাক্টিভ এফেক্ট এখানে কী হচ্ছে? ইট অকার্স হোয়েন সাবজেক্টস হ্যাভিং সেন্সিটাইজড টু দ্য ট্রিটমেন্ট বিকজ টেকিং আ প্রিটেক্সট। ধরো তুমি পড়াশুনো করতে একটা ক্লাসে গেছো, সেখানে তোমাকে একটা প্রিটেস্ট নেওয়া হলো, মানে তোমাকে একটা টেস্ট নিয়ে দেখে নেওয়া হলো যে তোমার ইনফরমেশন বা তুমি কতটা জানো, ঠিক আছে? তারপরে তোমার সেই ক্লাসটা হলো। যখন তোমার ক্লাসটা হচ্ছে, তখন কিন্তু তুমি যে আগে যে কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করেছো প্রি টেস্টে, তখন কিন্তু সেগুলো তোমার মাথায় স্ট্রাইক করছে, এবং তুমি যদি জানো যে এরপরে আবার তোমার একটা পোস্ট টেস্ট হতে চলেছে, তুমি কিন্তু ওই পয়েন্টগুলোকে ভালোভাবে নোট ডাউন করে নেবে, হ্যাঁ? তাহলে এই যে এফেক্টটা তোমার মধ্যে দেখা গেল প্রি টেস্ট নেওয়ার জন্য, বা আগে তোমার কতটা ইনফরমেশন আছে সেটা জানার জন্যে, সেটাকে বলা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ এফেক্ট অফ প্রি টেস্ট। আর নোভেলটি এফেক্ট কি? হোয়েন ট্রিটমেন্ট ইজ নিউ, সাবজেক্টস অ্যান্ড রিসার্চার মাইন্ড বিহেভ ইন ডিফারেন্ট ওয়েজ। ভেবে দেখো, আমরা যখন ছোট ছিলাম, নতুন ক্লাসে উঠছি, নতুন বই খাতা, নতুন ব্যাগ, নতুন ক্লাসরুম, নতুন নতুন সাবজেক্ট, তখন আমাদের পড়তে একটু বেশি ইন্টারেস্টিং লাগতো। তারপরে আবার যখন একটু আস্তে আস্তে সমস্ত কিছু পুরনো হতে শুরু করলো, তখন আবার আস্তে আস্তে পড়ার গতিটা যেন একটুখানি কমে গেল, হ্যাঁ? এটা তো হয়েছে। এই জিনিসটাকে যেটা আমরা বলছি, যে যখন নতুন কোনো সাবজেক্ট বা নতুন একটা নতুন ইন্টারেস্টিং টপিক, তোমার ইন্টারেস্টের একটা কিছু টপিক নিয়ে একটা রিসার্চ হচ্ছে, তুমি তখন সেখানে গেলে, তাদের কোশ্চেনের অ্যান্সার করলে, বা তারা যেরকমভাবে তোমাকে গাইড করছে তুমি সেইভাবে করলে, তোমার ভালো লাগছে করতে জিনিসটা, তখন তোমার এক রকমের রেজাল্ট আসছে।
আবার যখনই ওই জিনিসটা পুরনো হয়ে যাবে, সেই একই জিনিস একই রকম, তখন দেখবে তোমার আর ভালো লাগছে না জিনিসটা। তো তখন প্রথমে তুমি যেভাবে রেসপন্স করছিলে, শেষের দিকে কিন্তু তোমার রেসপন্সটা একটু অন্যরকম হবে। তো এই যে এফেক্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা নোভেলটি এফেক্ট, এবং এই দুটো এফেক্টও কিন্তু তোমার এক্সটার্নাল ভ্যালিডিটির মধ্যে পড়ছে। তাহলে এক্সটার্নাল ভ্যালিডিটির 4টে এফেক্ট তোমাদেরকে আমি বললাম: হাওচন এফেক্ট, এক্সপেরিমেন্টাল এফেক্ট, রিঅ্যাক্টিভ এফেক্ট অফ প্রিটেস্ট, নোভেলটি এফেক্ট। ঠিক আছে। এছাড়াও পিউপিল থাকে, যে কোনো একটা স্পেসিফিক পিউপিল বা স্পেসিফিক জায়গা, স্পেসিফিক প্লেস, স্পেসিফিক টাইম, এগুলোর ওপরেও কিন্তু এক্সটার্নাল ভ্যালিডিটি ডিপেন্ড করে। যেমন হাই অ্যাল্টিটিউডে এক রকমের পিউপিলের হিমোগ্লোবিন লেভেল একটু বেশি হয়, লো অ্যাল্টিটিউডে কিন্তু সেটা কম হচ্ছে। হ্যাঁ। আবার দেখো, তুমি একটাই রিসার্চ করছো, 2000 সালে একটা রিসার্চ করেছো, আবার 2020 সালে একটা রিসার্চ করছো, তাহলে এই যে 20টা বছর চলে গেছে, তখন কিন্তু রিসার্চের রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে তখন যে রিসার্চটা তুমি হয়তো করেছিলে 2000 সালে, যেটাকে তুমি জেনারেলাইজ করতে পেরেছিলে একটা ভাস্ট পপুলেশনের ওপরে, সেটা কিন্তু তুমি 2020-তে এসে পারবে না, কারণ তখন সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো সবই আমার এক্সটার্নাল ভ্যালিডিটির ওপরে পড়ছে। বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট টপিক, স্যাম্পলিং। স্যাম্পলিং কি বলছে? আ প্রসেস অফ সিলেক্টিং রিপ্রেজেন্টেটিভ ইউনিটস ফ্রম অ্যান এন্টায়ার পপুলেশন অফ স্টাডি। মানে ধরো আমি একটা রিসার্চ করব, তার জন্য তো আমার কিছু স্যাম্পেল দরকার, যে আমি টোটাল পপুলেশনের উপরে তো আমি রিসার্চ করতে পারবো না। তাহলে আমরা যেই প্রসেসে একটা স্যাম্পেল রেডি করছি, বা কিছু রিপ্রেজেন্টেটিভ ইউনিট, মানে যেই ইউনিট থেকে আমার পপুলেশনটাকে নিলে সেটাকে আমি জেনারেলাইজ করতে পারবো, সেই রকমভাবে আমি যখন স্যাম্পেল নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে আমার স্যাম্পলিং। আর টার্গেট পপুলেশন কি? The total number of people or objects which are meeting the designated set of criteria. মানে আমি একটা ক্রাইটেরিয়া সেট করে রিসার্চ করছি, সেই সেই যে ক্রাইটেরিয়াটা আমি সেট করেছি, সেই সেটেড ক্রাইটেরিয়াতে যত পিপল আছে বা অবজেক্ট রয়েছে, সেই টোটালটাই হচ্ছে আমার টার্গেট পপুলেশন। মানে স্যাম্পেল যদি আমার যদি টোটাল পপুলেশন এতটা বেশি হয়, এতটা যদি আমার টোটাল পপুলেশন হয়, তাহলে সেখান থেকে আমার টার্গেট পপুলেশন হবে তার থেকে একটুখানি কম। আচ্ছা দেখো, এখানে হচ্ছে যে ধরো আমি তোমাকে বলি যে আমি হাইপারটেনশন পেশেন্টের উপরে রিসার্চ করব। তাহলে হাইপারটেনশন পেশেন্টের যত পেশেন্ট রয়েছে, সেই টোটালটা কিন্তু আমার টার্গেট পপুলেশন হয়ে যাবে। তাহলে নর্মাল পপুলেশন কোনটা? আমার টোটাল প্রত্যেকটা মানুষ হচ্ছে আমার পপুলেশন, তার মধ্যে টার্গেট পপুলেশন আমি কাদেরকে করলাম? শুধুমাত্র হাইপারটেনশন। এখান থেকে আমি শুধুমাত্র হাইপারটেনশনের যে পেশেন্ট রয়েছে বা হাইপারটেনশন যে পিপল রয়েছে, তাদেরকে আমি টার্গেট পপুলেশন করলাম। এরপরে আছে অ্যাক্সেসেবল পপুলেশন। অ্যাক্সেসেবল মানে যাদেরকে আমি অ্যাক্সেস করতে পারছি। দ্য অ্যাগ্রিগেট অফ কেসেস দ্যাট কনফার্ম টু ডেজিগনেটেড ক্রাইটেরিয়া অ্যান্ড আর অলসো অ্যাক্সেসেবল অ্যাজ সাবজেক্টস ফর আ স্টাডি। মানে আমি যে স্টাডি করব, আমার টার্গেট পপুলেশন হচ্ছে যে হাইপারটেনসিভ পেশেন্ট যারা, তারা সবাই আমার টার্গেট পপুলেশন। এবারে আমি কি সবাইকে নিয়ে রিসার্চ বা স্যাম্পল কি আমি করতে পারবো? আমি কি প্রত্যেকটা হাইপারটেনসিভ পেশেন্টকে ধরে ধরে কোশ্চেনিয়ার ফিল আপ করতে পারবো, নাকি তাদের থেকে আর কোনো ইনফরমেশন নিতে পারবো? পারবো না। তাহলে এই যে হাইপারটেনসিভ পেশেন্ট আমার এটা টার্গেট ছিল, এটা আমার টার্গেট পপুলেশন ছিল, এখান থেকে আমার এইটুকু হয়ে গেল আমার অ্যাক্সেসেবল পপুলেশন। অ্যাক্সেসেবল, তাহলে আমি এটা ছিল আমার টোটাল পপুলেশন, এটা ছিল আমার টোটাল পপুলেশন, সেখান থেকে এটা হয়ে গেল আমার টার্গেট পপুলেশন, এটা হয়ে গেল আমার অ্যাক্সেসেবল পপুলেশন। এইখান থেকে আমি এইটুকু স্যাম্পল নেব। বুঝতে পারলে? তাহলে যত হাইপারটেনসিভ পেশেন্ট রয়েছে সবটা আমার টার্গেট পপুলেশন। তার মধ্যে ধরো আমি রিসার্চটা করব কলকাতাতে আমি রিসার্চ করব। কলকাতাতে শুধু বললে হবে না, কোন হসপিটালে করব সেটাও বলতে হবে, যে আমি মেডিকেল কলেজে করব, সিএমসিতে করব, ক্যালকাটা মেডিকেল কলেজে আমি রিসার্চটা করব। তাহলে ওইখানে যে সমস্ত হাইপারটেনসিভ পেশেন্টরা আসবে, সেটা হবে আমার অ্যাক্সেসেবল পপুলেশন। এবং সেই যে হাইপারটেনসিভ পেশেন্টগুলো এলো, তার মধ্যে সবাইকে তো আমি পাবো না, কারণ আমি তো মানে বছরের পর বছর তো রিসার্চ করব না। তাহলে আমি একটা পার্টিকুলার ডে, টাইম, প্লেস মেনশন করে আমি রিসার্চ করব, যে আমি একটা মেডিসিন আউটডোরে যাব, মানডেতে যাব, এবং মানডেতে গিয়ে আমি সকাল 10টা থেকে 12টা অবধি আমি ডেটা কালেকশন করব। 10 AM থেকে 12 PM অবধি আমি ডেটা কালেকশন করব। এবং সেই টাইমের মধ্যে যতগুলো হাইপারটেনসিভ পেশেন্ট আসবে, সেটা যদি এবার সংখ্যায় 200 বা তার থেকেও বেশি হয়, তাহলে তাদের সবাইকেও আমি নিতে পারবো না। সেখান থেকে আমি কিছু কিছু স্যাম্পেল, মানে কিছু কিছু মানুষকে নিয়ে আমি একটা স্যাম্পেল পপুলেশন করব। তাহলে বুঝতে পারছো কীভাবে এটা হয়ে যাবে আমার স্যাম্পেল, এবং সেখান থেকে এই যে যে কটা আমরা সিলেক্ট করব, এগুলো হবে আমার সাবজেক্টস।
যাদের থেকে আমি কি না ইনফরমেশন নেব। তাহলে এই টোটালটা ছিল আমার পপুলেশন, যেখান থেকে আমার টার্গেট পপুলেশন হলো যেটার ওপর আমি রিসার্চ করছি সেই পিপলগুলো। তার মধ্যে যাদেরকে আমি অ্যাক্সেস করতে পারছি, যে আমি কলকাতায় বসে রয়েছি, আমি যাদেরকে অ্যাক্সেস করতে পারছি তারা হলো আমার অ্যাক্সেসেবল পপুলেশন। সেই অ্যাক্সেসেবল পপুলেশন থেকে আমি যেই টাইম প্লেস এবং সেট করব, সেখানটায় যেই যেই মানুষকে আমি পাচ্ছি তারা হবে আমার স্যাম্পল, এবং সেখান থেকে যাদের আমি ইন্টারভিউ নিতে পারলাম সেগুলো হয়ে যাবে আমার সাবজেক্ট। তাহলে এটা হয়ে গেল আমার টার্গেট পপুলেশন। এখানে এক্সাম্পল দেখো, রিসার্চার ইজ কন্ডাক্টিং আ স্টাডি অন রেজিস্টার্ড নার্সেস অ্যাবাউট স্ট্রেসেস ডিউ টু কোভিড সিচুয়েশন ওয়ার্কিং ইন কোভিড আইসিইউ সিএমসি কলকাতা। তাহলে রিসার্চার এখানে একটা রিসার্চ করছে কিসের ওপরে? নার্সদের ওপরে। স্ট্রেস ডিউ টু কোভিড সিচুয়েশন, কোভিড সিচুয়েশনে আমাদের কেমন স্ট্রেস গেছে সেটার ওপরে রিসার্চার রিসার্চ করছে। কাদের ওপরে করছে? তাহলে কোভিড আইসিইউতে যেই সমস্ত সিস্টার্সরা কাজ করে তাদের ওপরে করছে। এবার কোভিড আইসিইউতে যতজন সিস্টার কাজ করে, ধরো 15 জন সিস্টার কোভিড আইসিইউতে কাজ করে সিএমসিতে, তাহলে সেই 15 জনকে কি রিসার্চার পাবে? সেই 15 জনকে পেতে হলে তো তাকে 15 দিন ধরে যেতে হবে, কারণ সিস্টারদের শিফটিং ডিউটি থাকে, তাহলে তাদেরকে সবসময় পাওয়া পসিবল নয়। তার মধ্যে তাদের ওয়ার্কিং শিফটের মধ্যে তাদেরকে ফ্রি পাওয়াও পসিবল নয়। তাহলে সেখান থেকে যেই কয়েকজন স্যাম্পল সে পাবে সেটার ওপরেই তাহলে তাকে স্যাম্পলিংটা নিতে হবে। তাহলে এই হলো আমার টার্গেট পপুলেশন এবং অ্যাক্সেসেবল পপুলেশনের মধ্যে ডিফারেন্স। ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো তোমরা? এরপর দেখো টাইপস অফ স্যাম্পলিং টেকনিক। এই যে স্যাম্পল আমরা নেব এর টাইপ আছে, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে তোমরা জানো সম্ভাব্যতা, নন প্রবাবিলিটি মানে অসম্ভাব্যতা, বা যেরকম বাংলা করলে যেটা হয়। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে কি আছে? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার আর মাল্টিস্টেজ স্যাম্পলিং আর সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটির মধ্যে কি রয়েছে? পারপাসিভ, কনভেনিয়েন্ট, কনসিকিউটিভ, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। তাহলে এই যে প্রবাবিলিটি স্যাম্পলিংগুলো কিন্তু মিক্স আপ করে হয়, এবং সেখান থেকে একটা করে স্যাম্পল তুলে নেব, এবং এই যে 5টা রয়েছে 5টা আলাদা আলাদা রয়েছে, আমি তোমাদেরকে বলবো। আর নন প্রবাবিলিটিটা কীরকমভাবে হচ্ছে? যেখানে আমরা এত শাফেল করতে পারছি না, এবং আমি আমার কনভেনিয়েন্স অনুযায়ী বা হচ্ছে যে পারপাস অনুযায়ী আমি যখন স্যাম্পল নিচ্ছি তখন সেটা হয়ে যাবে আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে, তাহলে চলো এবার প্রবাবিলিটি স্যাম্পলিংটা কীভাবে কী হচ্ছে তোমাদের আমি ভালো করে বোঝাই। দেখো, প্রথমে হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলতে আমরা কি বুঝছি? সিম্পলি আমরা র্যান্ডমলি কোনো স্যাম্পেলকে সিলেক্ট করব। যেমন ধরো আমি স্টুডেন্টদেরকে নিয়ে একটা রিসার্চ করছি, ঠিক আছে? তাহলে আমি ধরো ক্লাস 5-এর ক্লাসরুমে গেলাম, সেখানে যে ক্লাস 5-এ যে স্টুডেন্টগুলো রয়েছে তারা সবাই সেম এজ, মোটামুটি হাইটও কম বেশি সেমই হবে, মানে হোমোজেনাস স্যাম্পেল, মানে একই রকমের সব স্যাম্পেল আছে, হোমোজেনাস পিপল রয়েছে, এবং সেখান থেকে আমি কিছু মেম্বারকে তুলে নেব। কীভাবে নেব? ধরো সবার নাম আমি কাগজে লিখে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি, সেখান থেকে আমার পছন্দ মতো আমি কাউকে বললাম যে এখান থেকে 10টা আমাকে তুলে দাও। তাহলে সেটা র্যান্ডামলি হলো, আমি কাউকে কোনোভাবে পছন্দ করে নিলাম না বা কাউকে কোনোভাবে দেখে নিলাম না, আমার র্যান্ডামলি চলে এলো, বা কম্পিউটারে সবার নাম লেখা আছে এবং সেখান থেকে শাফেল করে কম্পিউটারে আমাকে 10টা নাম্বার দিল, সেটা হয়ে, এবং সেই নাম্বারের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি সিলেক্ট করে নিলাম। এইভাবে যখন আমার স্যাম্পল কালেকশন হচ্ছে এইভাবে, সেটাকে আমরা বলছি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখানে কি সমস্যা হয়? এখানে হচ্ছে যে ধরো তোমার যতজন রয়েছে, ধরো 100 জন স্টুডেন্ট রয়েছে, সেখান থেকে তুমি 10টা স্যাম্পল নেবে, তাহলে তোমাকে সেই 100 জন স্টুডেন্টের নাম বা তাদের একটা নাম্বারিং করা বা তাদের জন্য লটারি বানানো, তো সবাইয়ের ইনফরমেশনও তোমার প্রয়োজন। তো সেই রকম যদি হয় তখনই তুমি কিন্তু এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি করতে পারবে না। হয়ে গেল। এবারে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পল বা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এখানে কি হচ্ছে? এখানে আমরা পপুলেশনটাকে কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছি, কয়েকটা স্ট্র্যাটাতে ভাগ করে দিচ্ছি। কীরকমভাবে হচ্ছে? ধরো আমি যে হাইপারটেনসিভ পেশেন্টদেরকে নিয়ে একটা রিসার্চ করবো বলছিলাম, তাহলে হাইপারটেনসিভ পেশেন্টগুলো আমার ওপিডিতে এসেছে, ঠিক আছে? হাইপারটেনসিভ পেশেন্ট আমার ওপিডিতে এসেছে, সেখানে দেখো সেই সমস্ত পেশেন্টগুলোকে, তার মধ্যে কিছু মেল পেশেন্ট রয়েছে, তার মধ্যে কিছু ফিমেল পেশেন্ট রয়েছে, তাহলে দুটো আমার এমনিই ভাগ হয়ে গেল, দুটো স্ট্র্যাটাতে ভাগ হয়ে গেল। এবারে ধরো এই মেল পেশেন্ট যারা রয়েছে তাদের মধ্যে আমি যদি এজ গ্রুপ ভাগ করে দিই, ধরো এখানটা আমি 30 থেকে 40 করে দিলাম একটা, 40 থেকে 50 করে দিলাম একটা, 50 থেকে 60 করে দিলাম একটা,
আবার 60 থেকে 70 এরকমভাবে আমি 5টা স্ট্যাটা করে দিলাম, ঠিক আছে, 5টা বা 6টা একদম, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 অবধি, এভাবে আমি 6টা করে দিলাম। আবার ফিমেলদেরও এরকমভাবে 6টা করে দিলাম। তাহলে আমি আলাদা 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 করে ভাগ করে দিলাম। এইবারে এই যে আমি ভাগটা করে দিয়েছি, এদিকে 6টা ওদিকে 6টা 12টা, এই প্রত্যেকটা স্ট্যাটা থেকে আমি একটা একটা করে স্যাম্পেল বা দুটো দুটো করে স্যাম্পেল আমি নিয়ে নিচ্ছি। সেটা কিন্তু আমি আবার এমনি এমনি নিচ্ছি না, সেটা কিন্তু আমি সিম্পলি র্যান্ডম করে নিচ্ছি। হ্যাঁ, মানে ধরো আমি স্ট্যাটাতে ভাগ করে দিয়েছি এবং তারপরে আমি সেখান থেকে আমার পছন্দ মতো একজনকে নিচ্ছি, সেটা কিন্তু নয়। আমি প্রথমে স্ট্যাটাতে ভাগ করে দিলাম, স্ট্যাটা অর্থাৎ গ্রুপে আমি ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে সেখান থেকে আমি র্যান্ডামলি একজনকে আমি তুলে নেব, একজনকে তুলে নেব, সেটা হয়ে যাবে আমার স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। ক্লিয়ার হলো? এবারে হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পল। সিস্টেমেটিক স্যাম্পেলে কী হচ্ছে, সিস্টেমেটিক্যালি আমি আগে পুরো পপুলেশন বা পুরো সাবজেক্টগুলোকে সাজাবো। যে ধরো আমার স্টুডেন্ট রয়েছে 100 জন, সেখান থেকে আমার 100 জন স্টুডেন্ট রয়েছে, সেই 100 জন স্টুডেন্টকে আমি প্রথমে একটা লাইনে দাঁড় করিয়ে দিয়েছি, যে প্রেয়ারের লাইনে আমার প্রত্যেকটা স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে, 100 জন হোক বা 200 জন হোক, আমি দাঁড় করিয়ে দিয়েছি। এবার আমি স্টুডেন্টদেরকে বললাম যে তোমরা 1 থেকে কাউন্ট করবে, 5 গুণ করলে যেই নাম্বারগুলো আসে সেই নাম্বারের স্টুডেন্টগুলো বাইরে দাঁড়াবে। মানে তাহলে কি হলো, 1 2 3 4 চলে গেল, যে 5 ডাকলো সে বাইরে এসে দাঁড়ালো, তারপরে আবার যে 10 ডাকলো সে বাইরে এসে দাঁড়ালো, আবার যে 15 ডাকলো সে বাইরে এসে দাঁড়ালো। তাহলে আমরা 5th নাম্বার স্যাম্পেলকে আমরা কালেক্ট করছি। তাহলে আমরা এটা সিস্টেমেটিক ওয়েতে গেলাম এবং সিস্টেমেটিক ওয়েতে গিয়ে 5th নাম্বার স্যাম্পেলকে আমরা কালেক্ট করে একটা গ্রুপ বানিয়ে নিলাম, যারা কিনা এই 5th-এর মাল্টিপল। ঠিক আছে, তাহলে যখনই আমরা এরকমভাবে স্যাম্পেল কালেকশন করছি তখন সেটাকে আমাদেরকে বলা হচ্ছে যে সিস্টেমেটিক স্যাম্পলিং। বুঝতে পারলে? এরকমভাবে প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি, তারপর এরকমভাবে আমি দুজনকে ছেড়ে ছেড়ে 3 নম্বর জন এরকম করে করে আমি সিস্টেমেটিক্যালি স্যাম্পেলটাকে কালেক্ট করছি। বুঝতে পারলে? তাহলে এটা হলো আমার সিস্টেমেটিক স্যাম্পলিং। এবার হচ্ছে ক্লাস্টার স্যাম্পেল। ক্লাস্টার স্যাম্পেল কীভাবে করা হচ্ছে? ক্লাস্টার স্যাম্পেল করা হয় যখন হচ্ছে যে আমার অনেক লার্জ পপুলেশন হয়। ধরো আমি টোটাল আমার এশিয়াতে যত হাই স্কুল আছে সেই হাই স্কুলের স্টুডেন্টদের ওপরে কিছু অ্যাকাডেমিক রিসার্চ করব। ঠিক আছে, তাহলে এশিয়াতে যত হাই স্কুল আছে প্রত্যেকটা হাই স্কুলের কাছে গিয়ে তো আমার স্যাম্পেল কালেকশন করা পসিবল নয় বা ইনফরমেশন কালেক্ট করাও পসিবল নয়। তাহলে সেটাকে আমরা প্রথমে কয়েকটা সিটিতে ভাগ করে দেব, সেই সিটি থেকে আবার কতগুলো স্কুল ভাগ করব, সেই স্কুলগুলোর মধ্যে থেকে আবার কিছু স্টুডেন্টকে ভাগ করব এবং তারপরে আমি সেখানে গিয়ে রিসার্চ করব। তাহলে এই যে ক্লাস্টারে প্রথমে ভাগ করলাম এবং এই ক্লাস্টারে ভাগ করার পরে সেখান থেকে আমি আস্তে আস্তে করে স্যাম্পেল নিলাম। এই যে ভাগ করা এবং সেখান থেকে স্যাম্পেল নেওয়া এবং এটা অনেকগুলো স্টেজে হয়, এটাকে ক্লাস্টার স্যাম্পলিং বলছে এবং এটার সাথে এটাকে মাল্টি স্টেজও বলা হয়, মাল্টি স্টেজ স্যাম্পলিংও বলা হয়। এই ক্লাস্টার স্যাম্পলিংকে মাল্টি স্টেজ স্যাম্পলিংও বলা হয়। কেন? এটা অনেকগুলো স্টেজেই আমাকে করতে হচ্ছে। আমি একেবারে পাচ্ছি না যে আমি একটা ক্লাসরুমে চলে গেলাম, সেখান থেকে আমি যেমন সিম্পল র্যান্ডম পেয়ে গেছিলাম, সিস্টেমেটিক পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি সেটা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এইখানে যখন আমার অনেকগুলো স্টেজে আমাকে আলাদা আলাদা করে ভাগ করে করে আসতে হলো, এটাকে আমি বলছি ক্লাস্টার স্যাম্পলিং বা মাল্টি স্টেজ স্যাম্পলিং। এটা অ্যাকচুয়ালি অনেক লার্জ পপুলেশন যখন হয় তখন আমাকে এই ধরনের ক্লাস্টার স্যাম্পলিং করতে হয়। হ্যাঁ, আবার এখানে কিন্তু একটু এরর হওয়ার চান্সও বেশি। হ্যাঁ, কারণ আমি হচ্ছে যে কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ স্যাম্পেলকে নিচ্ছি, হয়তো যেই স্যাম্পেলটা নিলে আমার বেটার হতো আমি সেই স্যাম্পেলটাকে অ্যাক্সেস করতে পারলাম না, সেই কারণে সেটা আমার বাদ চলে গেলো। তো এখানে স্যাম্পলিং এররটা একটু বেশি হয়। ঠিক আছে, এই হচ্ছে আমার ক্লাস্টার স্যাম্পলিং। আরেকটা ছিল যেটা ছিল আমার সিকুয়েন্সিয়াল স্যাম্পলিং। সিকুয়েন্সিয়াল স্যাম্পলিংটা কি? এখানটায় দেখো, এখানে হচ্ছে যে তোমার সিকোয়েন্সে প্রথমে ধরো এই আমার রিসার্চ করবে লাং ক্যান্সারের ওপর। সে প্রথমে 10 জন পপুলেশন নিল, 10টা স্যাম্পেল নিল। 10টা স্যাম্পেল নিয়ে সেখানে সে একটা হচ্ছে স্মোকার আর একটা হলো যে নন স্মোকার এইভাবে ভাগ করলো। 10 জনের মধ্যে হয়তো সে 5 জন স্মোকার পেল, 5 জন নন স্মোকার পেল। এইবারে হচ্ছে যে সে দেখবে যে লাং ক্যান্সার একটা হচ্ছে যে আছে, একটা হচ্ছে যে নেই। তাহলে এই স্মোকার এবং নন স্মোকারের মধ্যে হয়তো 1 জনের লাং ক্যান্সার আছে আর 4 জনের লাং ক্যান্সার বা 3 জনের লাং ক্যান্সার নেই। এই স্যাম্পেল দিয়ে কি সে কোনো ইন্টারফারেন্স করতে পারবে না তো। তাহলে তাকে আরও স্যাম্পেল নিতে হবে। তখন সে ভাবলো যে না, এইটুকুতে আমার হবে না, আমি আরও 10টা স্যাম্পেল নিই বা আমি 20টা স্যাম্পেল নিয়ে কাজ করি।
ঠিক আছে। তখন হচ্ছে যে সে আবার সেই যে 20টা স্যাম্পেল নিল, সেখান থেকে হয়তো এখানে 12 জন স্মোকার পেলো, 8 জন নন স্মোকার পেলো। ঠিক আছে। এইবারে এই 12 জন এবং 8 জন স্যাম্পেলের মধ্যে আবার এখান থেকে হয়তো 3টে লাং ক্যান্সার পেলো আর 4টে লাং ক্যান্সার নেই, এরকমভাবে পেলো। ঠিক আছে। এইরকমভাবে মানে এই স্মোকারের মধ্যে 3 জনের লাং ক্যান্সার আছে আর নন স্মোকারের মধ্যে 4 জনের লাং ক্যান্সার আছে, তাতেও হয়তো তার ইন্টারফারেন্স আসছে না। তখন আবার সে 30টা স্যাম্পেল নিল, নিয়ে আবার সেরকমভাবে হয়তো 10 জন স্মোকার পেলো, 20 জন নন স্মোকার পেলো, তার মধ্যে 10 জনের মধ্যে সে হয়তো আবার হচ্ছে যে 4 জন পেলো আর এখান থেকে হয়তো 6 জন পেলো। এরকমভাবে যখন সে আস্তে আস্তে সিকোয়েন্সে এগোবে আস্তে আস্তে, এবং যখন মানে সিকোয়েন্সে এগিয়ে গিয়ে সে দেখছে যে সে ইন্টারফারেন্স করতে পারে কিনা, এরকমভাবে যখন সে আসবে তখন সেটাকে আমার সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং বলা হবে। এটা কি স্যাম্পলিং হবে? এটা হবে তোমার সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং এটাও হচ্ছে এক ধরনের প্রবাবিলিটি স্যাম্পলিং, এটাকে আমরা সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং বলছি। তাহলে 5 ধরনের স্যাম্পলিং তোমরা বুঝতে পারলে: সিম্পল র্যান্ডম, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড, ক্লাস্টার, সিকোয়েন্সিয়াল। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। কিভাবে আসে? তোমাকে একটা বলে দেবে যে রিসার্চার এইভাবে রিসার্চ করছে, তাহলে এই যে স্যাম্পলিংটা যে সে করেছে এটা কী ধরনের স্যাম্পলিং, এরকমভাবে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে। তাহলে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং হলো। এবার নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে টেকনিকগুলো আছে সেগুলো আমরা দেখে নিই, চলো। নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রথমে হচ্ছে আমার কনভেনিয়েন্স স্যাম্পলিং। কনভেনিয়েন্স কথার মধ্যেই রয়েছে, দেখো কনভেনিয়েন্স মানে যেটা আমার কনভেনিয়েন্ট বা যেটা আমার সুবিধে, সেখান থেকে আমি স্যাম্পল নিচ্ছি। যেমন ধরো আমি যেমন বলেছিলাম যে আমি আউটডোরে গেলাম, সেখান থেকে আমি হাইপারটেনসিভ পেশেন্টদের উপরে রিসার্চ করব, তাদের থেকে কিছু আমি স্যাম্পল নেব। তাহলে আমি ওই টাইমে সেখানে গেলাম এবং আমার ওখানটায় যাকে যাকে আমি পেলাম আমার সামনে, যে আমার ইজিলি অ্যাক্সেস করতে পারলাম আমি যাদেরকে আমি সেখান থেকে নিয়ে নিলাম। বা ধরো আমি যেমন বলেছিলাম যে আমি আইসিইউ নার্সের ওপরে কোভিড এর ওপরে আমি একটা রিসার্চ করব, তাহলে আমি একটা টাইমে একদিন গেলাম, সেদিন আমি যাকে যাকে পেলাম সেখান থেকেই তাদের থেকেই আমি ইনফরমেশন নিলাম, তাদেরকেই আমি কোশ্চেনিয়ার থেকে আমি রেসপন্স নিলাম, দিয়ে আমি চলে এলাম। এবং ওইভাবে আমি যে স্যাম্পল নিয়ে আমি যে কাজটা করলাম সেটা হয়ে গেল আমার কনভেনিয়েন্স স্যাম্পল। মানে এখানে কিন্তু কোনো র্যান্ডামের ব্যাপার থাকছে না, এখানে কিন্তু কোনো প্রবাবিলিটি নেই, এখানে কিন্তু যে ওই দিন আসবে তাকে তুমি পেলে, যে এলো না তাকে তুমি পেলে না। এবার ও যে এলো বা যাকে তুমি স্যাম্পল হিসেবে নিলে, সে যে তোমার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে বা আদৌ করছে না সেটা কিন্তু তুমি সেখানে করতে পারবে না। এটা হচ্ছে তোমার নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের প্রবলেম। ঠিক আছে। তাহলে এটা হলো আমার কনভেনিয়েন্স স্যাম্পল, মানে এই যে আমি এখানে রিসার্চার, আমি যাকে যাকে আমি সামনে পেয়েছি আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে। এটা হলো আমার কনভেনিয়েন্স। পারপাসিভ স্যাম্পলিং কি? পারপাস অর্থাৎ কথার অর্থ হচ্ছে যার কোনো পারপাস আছে। আমি একটা কোনো পার্টিকুলার পারপাস নিয়ে রিসার্চ করছি এবং সেই পারপাস ফুলফিল করছে যে সমস্ত লোকেরা বা যাদের কিনা ওই পার্টিকুলার টপিকের উপরে ইন্টারেস্ট রয়েছে, তারা কিনা আসতে চাইছে রিসার্চের মধ্যে, তাদেরকে নিয়ে আমি রিসার্চ করছি, সেটা হয়ে যাচ্ছে আমার পারপাসিভ স্যাম্পলিং। ধরো তুমি মেন্টাল হেলথের কোনো একটা টপিকের উপরে রিসার্চ করতে চাইছো, ঠিক আছে, তো তুমি পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে রিসার্চ করতে চাইছো, ঠিক আছে। তো এবারে সেই যে পার্সোনালিটি ডিসঅর্ডারের উপরে তুমি রিসার্চটা করবে, তোমার স্যাম্পল লাগবে। তো তোমার কিছু পাবলিক রয়েছে যারাও কিনা মেন্টাল হেলথ নার্সিং নিয়ে ভীষণই ইন্টারেস্টেড এবং তারাও এই পার্সোনালিটিটা নিয়ে রিসার্চ করতে চায়। ঠিক আছে। তাহলে যারা তোমার ওই টপিকের উপরে ইন্টারেস্ট দেখালো, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে তুমি রিসার্চটা করছো। ঠিক আছে। আমি জাস্ট ফর অ্যাজ এক্সাম্পল দিলাম, এই ধরনের রিসার্চ অ্যাকচুয়ালি হয় না, হওয়া পসিবল নয়, আমি মানে আমার এক্সাম্পলটার কথা বলছি। তো পারপাসিভ স্যাম্পলিং এইরকমভাবেই হয় যে তুমি হয়তো ব্রেন টিউমার নিয়ে একটা রিসার্চ করবে। হ্যাঁ, তো এখানে ব্রেন টিউমার পেশেন্টরা তো তোমাকে হেল্প করতে পারবে না, কিন্তু তাদের যে পেরেন্টসরা রয়েছে তাদের যে স্ট্রেস লেভেল সেটার উপর হয়তো তুমি রিসার্চ করছো। তো তুমি যারা জানছে এবং যাদের ওই পারপাসটা তারা জানে এবং সেই পারপাসটা মাইন্ডে রেখে যারা নিজে থেকে রিসার্চে আসতে চাইছে, তাদেরকে তুমি নিয়ে রিসার্চ করছো, সেটা হবে তোমার পারপাসিভ স্যাম্পলিং। মানে এখানে কনভেনিয়েন্সে তোমার যারা তোমার সামনে এসেছিলো তুমি তাদেরকে নিয়েছিলে, আর পারপাসিভে কিন্তু যারা নিজে থেকে চাইছে আসতে, তুমি শুধুমাত্র তাদেরকে নিচ্ছ। যারা জানে জিনিসটা কী বা তুমি কী নিয়ে রিসার্চ করছো সেটা সে জানে, তারা পারপাসিভ স্যাম্পলিংয়ে আসছে। স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটা কি? এখানে হচ্ছে যে ধরো তুমি থ্যালাসেমিয়া পেশেন্টদের যারা ব্লাড নিতে আসে মান্থলি ওয়ান্স, তাদেরকে নিয়ে তুমি একটা রিসার্চ করবে, যে কোনো একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে রিসার্চ করবে। তাহলে তুমি ওই পপুলেশনটা কীভাবে পাবে? তুমি 5 দিন আউটডোরে গেলে হয়তো একজনকে পেলে, ঠিক আছে। ওই যে তুমি একজনকে পেলে, ওকে তুমি ধরলে এবং ওকে তুমি ধরে জিজ্ঞেস করলে যে তুমি যে আসছো, তোমার সাথে সাথে এরকম কি কেউ আছে যাদেরকে তুমি জানো, যে যারা এরকম আসে তোমার সাথে ব্লাড নিতে আসে একবার বা দুবার, জানো? ও তখন তোমাকে আরও 3 জনের ফোন নাম্বার দিল বা তাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট করিয়ে দিল।
বুঝতে পারলে? এইভাবে তুমি যে স্যাম্পেলটা নিচ্ছ, মানে তুমি ডিরেক্ট একজনকে পেলে, সেখান থেকে তুমি আরও 4 জনকে পেলে, তাদের কাছ থেকে খবর নিয়ে তুমি আরও 5 জনকে পেলে, এইভাবে তুমি স্যাম্পেল নিচ্ছ। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে তোমার স্নোবল স্যাম্পলিং হলো। আর এটা হচ্ছে কোটা স্যাম্পলিং। কোটা কথার অর্থ হচ্ছে ভাগ, মানে আমি কোটাতে আগে ভাগ করে নেব। ধরো আমি স্টুডেন্টদেরকে নিয়ে একটা রিসার্চ করব, একটা আমার কলেজে ফার্স্ট ইয়ার রয়েছে, সেকেন্ড ইয়ার রয়েছে আর থার্ড ইয়ার রয়েছে, এই 3টে ইয়ারের স্টুডেন্ট রয়েছে এবং তাদেরকে নিয়ে আমি একটা রিসার্চ করব। ঠিক আছে? এইবারে এই প্রত্যেকটা ইয়ারের স্টুডেন্টদেরকে তুমি 4 ভাগে ভাগ করে দিয়েছো। ঠিক আছে? এইবারে ওই যে 4 ভাগে ভাগ করে দিয়েছো এবং সেই 4টে ভাগ থেকে তোমার কিছু তো প্রি রিকুইজিট ক্রাইটেরিয়া রয়েছে যে আমি এই টপিকের ওপরে রিসার্চ করব এবং আমার এই ক্রাইটেরিয়া রয়েছে। এবার ওই যে তুমি কোটাতে ভাগ করেছো, ওই কোটা থেকে তুমি হয়তো 2 জন 2 জন করে নেবে এবং প্রত্যেক কোটা থেকে যে 2 জনকে তুমি নেবে সেটা কিন্তু তুমি র্যান্ডমলি সিলেক্ট করবে না। তুমি যে ক্রাইটেরিয়া সেট করেছো সেই ক্রাইটেরিয়া যারা মিট করছে তাদেরকে তুমি নেবে, তাদের ইন্টারভিউ নিয়ে হোক বা তাদের থেকে জিজ্ঞেস করে হোক বা তোমার মনে হলো সেরকমভাবে হোক, তুমি ওইভাবে ক্রাইটেরিয়া সেট করে করে তুমি সেখান থেকে তাদেরকে নিলে এবং প্রত্যেক কোটা থেকে 1 জনকে বা 2 জনকে এইভাবে তুমি নিচ্ছ। আগে কোটাতে ভাগ করে নিচ্ছ, তারপরে সেই ভাগ থেকে থেকে তুমি 1 জন 2 জন করে নিচ্ছ। এভাবে যে তুমি স্যাম্পলিংটা করছো সেটা হয়ে যাবে তোমার কোটা স্যাম্পলিং। বুঝতে পারলে? তাহলে কনভেনিয়েন্ট স্যাম্পলিং হলো, পারপাসিভ স্যাম্পলিং হলো, স্নোবল স্যাম্পলিং হলো, কোটা স্যাম্পলিং হলো, আর একটা রয়ে গেল। একটা কি রয়ে গেল? কনসিকিউটিভ স্যাম্পলিং। কনসিকিউটিভ স্যাম্পলিং এটা কীরকম হয়? এটা অনেকটা কনভেনিয়েন্ট স্যাম্পলিংয়ের মতোই, কিন্তু মেন ডিফারেন্স হচ্ছে কি, কনভেনিয়েন্সে যারা আমার সামনে এসেছিলো আমি তাদেরকে শুধুমাত্র নিয়েছিলাম, আর কনসিকিউটিভ স্যাম্পলিং আমি সবাইকে নিয়ে নেব, যতজন এসছে আমি সবাইকে নিয়ে নেব। বুঝতে পারলে? মানে টোটাল স্যাম্পল যতজন এসছে, আমি হাইপার টেনশনের ওপরে রিসার্চ করছিলাম এবং সেখানে আমি কয়েকজনকে, আমি যাদেরকে একটা টাইমে গিয়ে পাচ্ছিলাম তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি নিচ্ছিলাম। কিন্তু কনজিকিউটিভ স্যাম্পলিং আমি কী করবো, আমি সবাইকে নিয়ে নেবো, যতজন হাইপারটেনসিভ পেশেন্ট আমার ওই দিন আউটডোরে আসছে, 200 জন হোক 300 জন হোক, আমি সবাইকে নিয়ে নিলাম, নিয়ে আমি তাদের উপর রিসার্চ করলাম। এটা হচ্ছে আমার কনসিকিউটিভ স্যাম্পলিং। তাহলে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এবং প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে একটা মেন ডিফারেন্স কী বলো তো? প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের চুজ হওয়ার ইকুয়াল প্রবাবিলিটি রয়েছে, যেটা আমরা প্রবাবিলিটি বলতে বুঝি যে প্রত্যেকের সম্ভাবনা রয়েছে সিলেক্টেড হওয়ার। কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পেলে, এই তুমি কোটা স্যাম্পেলের কথাই ধরো, 4 ভাগে ভাগ করে দিয়েছেন স্যার একটা গ্রুপকে, সেখান থেকে তোমাকে সিলেক্ট করবেন কি না সেটা কিন্তু স্যারের ওপর ডিপেন্ড করছে, তোমার ওপর ডিপেন্ড করছে না। স্যার কিছু কোয়ালিটিস রেখেছেন, সেই কোয়ালিটিস তুমি মিট করবে তবে যে তিনি তোমাকে নেবেন, তাই না? স্নোবল স্যাম্পলিংয়েও তাই। এই যে মানুষটাকে আমি প্রথমে পেয়েছি হাতের কাছে, সে আমাকে আরও 4 জনের নাম্বার দিল, সে আমার নাম্বারটা দিল না বলে আমি কিন্তু স্যাম্পেল হতে পারলাম না, কিন্তু আমার কাছে হয়তো অনেক বেশি আমি ইনফরমেশন ভালোভাবে দিতে পারতাম। বুঝতে পারলে? পারপাসিভ স্যাম্পলিংয়ের ক্ষেত্রেও সেরকমভাবেই হয় যে তুমি ইন্টারেস্টেড পাবলিকদেরকে নিচ্ছ, এর মধ্যে হয়তো কেউ ফেক ইন্টারেস্ট দেখাচ্ছে, তাদেরকে তুমি নিয়ে নিলে, কিন্তু অ্যাকচুয়াল যার থেকে তুমি অনেকটা ইনফরমেশন পেতে বা যার থেকে তুমি ইনফরমেশন নিলে তোমার রিসার্চের রেজাল্ট আরও ভালো হতো, তাকে তুমি হয়তো পেলে না। কনভিনিয়েন্ট স্যাম্পেলের ক্ষেত্রেও তাই, যে তুমি তোমার কনভিনিয়েন্ট ওয়াইজ হয়তো রিসার্চের টপিকটা নিয়ে নিলে, কিন্তু তুমি যখনই ওই রিসার্চের রেজাল্ট বের করে যখন জেনারেলাইজ করতে যাবে, তখন হয়তো তোমার সেই জেনারেলাইজেশনটা ঠিকঠাক মতো হবে না। বুঝতে পারলে? এক্সটার্নাল ভ্যালিডিটির মধ্যে চলে আসবে। তাহলে এই হচ্ছে আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিংটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? আমি যা যা পড়ালাম সমস্ত টপিকগুলো তোমরা ভালোভাবে বুঝেছো তো? যদি কোনোটা না বুঝতে পারো বা বুঝতে অসুবিধে হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবারে আমরা কোশ্চেন দেখে নেব, ঠিক আছে? A study on effectiveness of exercise therapy on sleep hygiene among undergraduate nursing students. Identify independent variable. Independent variableটা আমাকে খুঁজতে হবে। কি কি দেখো আমার রয়েছে ভ্যারিয়েবল? এফেক্টিভনেস অফ এক্সারসাইজ থেরাপি কিসের ওপরে? স্লিপ হাইজিনের ওপরে। কাদের ওপরে করা হচ্ছে? আন্ডার গ্র্যাজুয়েট নার্সিং স্টুডেন্টদের ওপরে করা হচ্ছে। তাহলে এটা আমার ভ্যারিয়েবল নয়, ভ্যারিয়েবল আমার দুটো, একটা হচ্ছে এফেক্টিভনেস অফ এক্সারসাইজ থেরাপি আর একটা হচ্ছে স্লিপ হাইজিন। তাহলে কোনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো বলে তোমাদের মনে হচ্ছে? এফেক্টিভনেস অফ এক্সারসাইজ থেরাপি আমরা মেনটেন করতে পারবো, নাকি স্লিপ হাইজিনটাকে আমরা মেনটেন করতে পারবো? কোনটা করতে পারবো বলো? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে যেটাকে আমি ম্যানিপুলেট করতে পারবো, তাই তো? তাহলে এক্সারসাইজ থেরাপি যেটা আমি দিচ্ছি, এক্সারসাইজ থেরাপি আমরা যেটা পেশেন্টদেরকে দিচ্ছি, সেটাকে কিন্তু আমরা ভালো মন্দ, আমি যেমন এক্সাম্পল দিয়েছিলাম হাইপার টেনশনের ওপর এক্সারসাইজ থেরাপি, এখানেও সেম এক্সারসাইজ থেরাপি স্লিপ হাইজিনের ওপরে। তাহলে
স্লিপ হাইজিনটা আমরা হাইজিনের ওপরে হচ্ছে আমার এফেক্ট হচ্ছে কার এক্সারসাইজ থেরাপি, তাহলে এক্সারসাইজ থেরাপিটাকে আমি ম্যানিপুলেট করতে পারবো, এটা হবে আমার তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন চলো। A quasi-experimental study on effect of 4-hourly chlorhexidine mouthwash on prevention of ventilator-associated pneumonia among patients admitted in selected ICUs of Kolkata. What is dependent variable? এখানে বলেছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা। তাহলে এখানে কী কী রয়েছে আমার ভ্যারিয়েবল? একটা হচ্ছে আমার 4-hourly chlorhexidine mouthwash, যেটা আমি পেশেন্টকে প্রোভাইড করছি, মাউথওয়াশ প্রোভাইড করছি, আর প্রিভেনশন অফ ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়াটাকে কি আমরা কন্ট্রোল করতে পারবো? ওটা তো পারবো না। হেক্সিডিন মাউথওয়াশ যেটা দিচ্ছি সেটাকে আমি ম্যানিপুলেট করতে পারি, মানে হয়তো 4 আওয়ারলি জায়গায় 3 আওয়ারলি দিলাম বা 5 আওয়ারলি দিলাম বা ভালোভাবে দিলাম, আমার প্রসেসের মধ্যে কোনো ভুল সেটাকে আমি কনসিডার করলাম, তো ম্যানিপুলেটিভ হবে আমার 4 আওয়ারলি ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশটা। কিন্তু ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়াটাকে তো আমরা করতে পারবো না। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা হয়ে যাবে আমার? ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন। There is no difference in the incidence of phlebitis around IV cannula change every 72 hours and those changes 96 hours. What kind of hypothesis is this? তাহলে এখানে দেখো কি বলেছে, নো ডিফারেন্স ইন দ্য ইনসিডেন্স অফ ফ্লেবাইটিস, মানে ফ্লেবাইটিসের যে ইনসিডেন্স হচ্ছে, যেটা 72 আওয়ার্সে চেঞ্জ করা হচ্ছে বা যেটা 96 আওয়ার্সে চেঞ্জ করা হচ্ছে, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বোথ আর সেম। তাহলে এখানে বলে দিচ্ছে যে আমার কোনো রিলেশনই নেই। তাহলে যদি রিলেশনই না থাকে তাহলে সেটাকে আমরা কী হাইপোথিসিস বলি বলো? আমি পড়িয়েছি নাল হাইপোথিসিস, ডিরেকশনাল, নন ডিরেকশনাল, সিম্পল। তাহলে এটা আমার নাল হাইপোথিসিস হবে, কারণ এখানে আমার নো ডিফারেন্স বলছে, মানে নো রিলেশনশিপ বলতে চাইছে, তাহলে এটা হবে আমার নাল হাইপোথিসিস। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, হাইপারটেনসিভ পেশেন্টস who receive exercise therapy report better blood pressure control and require less drug dose than hypertensive patients not receiving exercise therapy. What kind of hypothesis is this? অনেক কিছু রয়েছে, আগে আমরা মার্কিং করি। দেখো কী কী রয়েছে। হাইপারটেনসিভ পেশেন্টদের উপরে রিসার্চ করছি, যারা এক্সারসাইজ থেরাপি নিচ্ছে তাদের কি হচ্ছে, বেটার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে, রিকোয়ার লেস ড্রাগ ডোজ। ঠিক আছে, তাহলে কী কী আছে, সিম্পল আর ডিরেকশনাল। সিম্পল হাইপোথিসিস আমি কখন বলি, যখন দুটো ভ্যারিয়েবলস থাকে। এখানে কি দুটো ভ্যারিয়েবলস আছে? একটা এক্সারসাইজ থেরাপি আছে, একটা বেটার ব্লাড প্রেশার কন্ট্রোল রয়েছে, লেস ড্রাগ ডোজ রয়েছে, তিনটে রয়েছে। তাহলে এটা সিম্পল তো হবেই না, এই সিম্পলটাও হবে না, এই সিম্পলটাও হবে না, তাহলে কমপ্লেক্স হবে। একটা ডিরেকশনাল, একটা নন ডিরেকশনাল। ডিরেকশনাল নন ডিরেকশনাল মানে যেটা আমার ডিরেকশন বলে দিচ্ছে। এখানে কি বলতে পারছে ডিরেকশনটা? এখানে বলেছে রিকোয়ার লেস ড্রাগ ডোজ দেন হাইপারটেনসিভ পেশেন্ট নট রিসিভিং এক্সারসাইজ থেরাপি, মানে যারা এক্সারসাইজ থেরাপি নেয় না তাদের থেকে লেস ড্রাগ প্রয়োজন হয়। তাহলে আমার ডিরেকশনটাও কিন্তু এখানে বলে দিচ্ছে, লেস বলা আছে এখানটায়, তাহলে ডিরেকশন বলে দিচ্ছে। তাহলে কোনটা হবে আমার? কমপ্লেক্স অ্যান্ড ডিরেকশনাল। ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে। নেক্সট দেখো, those restrictions that the researcher places on the study before gathering data. ডেটা কালেকশনের আগে রিসার্চার যে রেস্ট্রিকশনটা প্লেস করে, অ্যাজাম্পশন, লিমিটেশন, ডিলিমিটেশন, হাইপোথিসিস। হাইপোথিসিস আর অ্যাজাম্পশন তো হবে না, তাহলে লিমিটেশন আর ডিলিমিটেশনের মধ্যে একটা হবে। এখানে কখন করেছে, প্লেসেস অন দ্য স্টাডি বিফোর গ্যাদারিং ডেটা। ডেটা কালেকশনের আগেই রিসার্চার বলে দিয়েছে, বাবু আমি এগুলো কন্ট্রোল করতে পারবো না, আমি এখানে রেস্ট্রিক্ট করে দিলাম। তাহলে যেটা রিসার্চের আগেই করে দেওয়া সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ডিলিমিটেশন বলি। এটাই যদি হতো যে রিসার্চের ডেটা কালেকশনের পরের রিসার্চার করতে পারছে না, তখন সেটা হয়ে যেত আমার লিমিটেশন। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন। ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ প্রসেস দ্য লিটারেচার রিভিউ শুড অকার। লিটারেচার রিভিউটা কখন করা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে? নিয়ার দ্য এন্ড অফ রিসার্চ প্রসেস, শর্টলি বিফোর দ্য অ্যানালিসিস অফ প্রবলেম, আর্লি ইন দ্য রিসার্চ প্রসেস, নান অফ দ্য অ্যাবভ। কী বলেছিলাম আমি, রিসার্চ রিভিউ কখন, লিটারেচার রিভিউ আমরা কখন করব? আগে কি কি আছে জানা সেটা তো আমাকে আগে পড়ে নিতে হবে, তারপরে তো আমি রিসার্চ করব, তাই না? যেগুলো অলরেডি জানা হয়ে গেছে, যেগুলো অলরেডি লোকে আমাকে বলে দিয়েছে, যেগুলো জানা আছে, সেগুলো নিয়ে কি আমি আবার খুঁজতে যাব? তাহলে এই নিয়ার দ্য এন্ড বা বিফোর দ্য অ্যানালিসিস অফ প্রবলেমের আগে তো নয়, আর্লি ইন দ্য রিসার্চ প্রসেসেই আমরা করব। তাহলে এটা হবে আমার রাইট অ্যান্সার। প্রবাবিলিটি স্যাম্পল স্যার 2022 এমএসসির কোশ্চেনে এটা এসেছিল। কি আছে? প্রবাবিলিটি স্যাম্পলস কাকে বলছি? সিম্পল র্যান্ডম স্যাম্পল অ্যান্ড সিস্টেমেটিক স্যাম্পল।
প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে সিম্পল র্যান্ডম আমরা পড়েছি, আবার সিস্টেমেটিকও পড়েছি, এটা হতে পারে। পারপাসিভ অ্যান্ড কনভেনিয়েন্স, পারপাসিভ এবং কনভেনিয়েন্সটা কিন্তু নন প্রবাবিলিটি, তাহলে এটা হবে না। কোটা স্যাম্পলিং নন প্রবাবিলিটি, কনভেনিয়েন্স স্যাম্পল নন প্রবাবিলিটি, হবে না। ইন্টারভেনিং স্যাম্পল অ্যান্ড প্যারামেট্রিক স্যাম্পল, এগুলো অ্যাকচুয়ালি স্যাম্পল কালেকশনের পরে যে আমরা অ্যানালিসিস করি তার একটা মেথড। ইন্টারভেনশন, প্যারামেট্রিক টেস্ট, এগুলো হচ্ছে যে আমার অ্যানালিসিসের মধ্যে পড়ে, তাহলে এগুলো নয়। তাহলে এইটা হবে আমার রাইট অ্যান্সার, সিম্পল র্যান্ডম স্যাম্পল অ্যান্ড সিস্টেমেটিক স্যাম্পল। দেখো আমি পড়ানোর মধ্যেই কোশ্চেন এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, মানে এক্স্যাক্টলি যে কোশ্চেনটা 2022 এসে এই কোশ্চেনটাই হয়তো আসবে না, কিন্তু এই রিলেটেড কোশ্চেন তো আসবে। তাহলে তার জন্য তোমাকে থিওরি ভালো করে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বুঝেছো? 3টে ইয়ারের যে কোশ্চেন অনলাইনে অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে, 2021, 22 এবং 23, এই প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। এবং শুধুমাত্র ওই কোশ্চেন এবং অ্যান্সারটা পড়ে মুখস্থ করে নিলাম ওইভাবে পড়বে না, প্রত্যেকটা কোশ্চেন এবং তার যে অ্যান্সারগুলো আছে সেই রিলেটেড যে টপিকটা রয়েছে, যেভাবে আমি কোশ্চেনগুলো ডিসকাস করি তোমাদের সাথে আগের ভিডিওতে তোমরা দেখেছো, ওই রকমভাবে কিন্তু তোমরা পড়বে। তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসুক না কেন ওই রিলেটেড তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। Basic principles that are accepted as being true on the basis of logic or reason without proof or verification is termed as, এটা 2021 এসেছিল। কি বলছে তাহলে দেখো, কিছু প্রিন্সিপাল যেটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি ট্রু হিসেবে, অন দ্য বেসিস অফ লজিক অর রিজন উইথাউট প্রুফ, এখানে কোনো প্রুফ বা ভেরিফিকেশন নেই, আমরা ট্রু বলে মেনে নিচ্ছি, তাহলে এটা কী হবে বলো তো? অপশন দেখো, অ্যাজাম্পশন, হাইপোথিসিস, কনস্ট্রাক্ট, প্রপোজিশন। এই কনস্ট্রাক্ট প্রপোজিশন তো হবে না, এগুলো তো আমরা পড়িনি, কিন্তু এই ডেফিনেশনটা তো আমাদের পড়া লাগছে। তাহলে হাইপোথিসিস আর অ্যাজাম্পশনের মধ্যে কোনটা হবে? যেটার কোনো প্রুফ বা ভেরিফিকেশন নেই কিন্তু আমরা সত্যি বলে মেনে নিচ্ছি, সেটা কি হয়? সেটা অ্যাজাম্পশন হয়। আর যেটাকে আমরা প্রুফ করি সেটা হয় আমাদের হাইপোথিসিস। তাহলে অ্যান্সার এ, সহজ কোশ্চেন তো, 2021 কিন্তু এসেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ফ্রম হুইচ অফ দিস পপুলেশনস ডাজ আ রিসার্চার সিলেক্ট দ্য অ্যাকচুয়াল স্টাডি স্যাম্পল? কোথা থেকে রিসার্চার স্টাডি স্যাম্পলটা কালেক্ট করে? অ্যাক্সেসেবল পপুলেশন, টার্গেট পপুলেশন, ইউনিভার্সাল পপুলেশন, সায়েন্টিফিক পপুলেশন। এই ইউনিভার্সাল সায়েন্টিফিক তো আমি বলিনি, এইরকম কোনো পপুলেশন আছে হয়তো, কিন্তু আমাদের কাজে লাগে না। অ্যাক্সেসেবল বলেছি এবং টার্গেট বলেছি, তোমরা বলো তাহলে স্টাডি স্যাম্পল কোথা থেকে নেয়? অ্যাক্সেসেবল থেকে নেয় নাকি টার্গেট থেকে নেয়? বলো। টার্গেট মানে আমার টোটাল যে পপুলেশনটা বা যেই টপিকের উপর আমি রিসার্চ করছি তার মধ্যে যারা আছে বা যেখানে আমি জেনারেলাইজেশন করব, জেনারেলাইজেশন যেখানটা করব সেটা হয়ে যাবে আমার টার্গেট। আর যেটার উপরে আমি রিসার্চ করছি, যেটা আমি অ্যাক্সেস করতে পারছি, সেটা হবে আমার অ্যাক্সেসেবল পপুলেশন, এবং যার উপরে যেখান থেকে আমি স্যাম্পেল নিচ্ছি, যার উপর থেকে আমি স্যাম্পেল নিচ্ছি সেটা হবে আমার অ্যাক্সেসেবল পপুলেশন। তাহলে এটার অ্যান্সার কী হবে? অ্যাক্সেসেবল হবে। নেক্সট দেখো, আ ব্লু প্রিন্ট ফর দ্য কন্ডাকশন অফ স্টাডি ইজ, স্টাডি কন্ডাকশনের ব্লু প্রিন্ট কোনটা? পাইলট স্টাডি, রিসার্চ হাইপোথিসিস, রিসার্চ ডিজাইন, ডেটা কালেকশন টুল। এটাও আমি বলে দিয়েছি, রিসার্চ ডিজাইন হবে এটার রাইট অ্যান্সার। তাহলে ব্লু প্রিন্ট ফর দ্য কন্ডাকশন অফ স্টাডি হচ্ছে আমার রিসার্চ ডিজাইন। বাকি পাইলট স্টাডি এগুলো কি, রিসার্চ হাইপোথিসিস বলেছি তোমাদের, ডেটা কালেকশন টুলও বললাম, পাইলট স্টাডি আমি তোমাদেরকে পড়াবো। ওকে, হোমওয়ার্ক, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে। In a study to establish relationship between hypertension and cardiac disease, the participants are the impatient of a cardiac clinic হবে এটা, clinic who are willing to participate in the study. The sampling technique would be convenience, simple random, stratified, cluster. ঠিক আছে, তাহলে in a study to establish relationship between hypertension and cardiac disease, the participants are the impatient of a cardiac clinic who are willing to participate in the study. The sampling technique would be, এখানে কোন স্যাম্পলিং টেকনিকে আমি স্যাম্পলটা নেব? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। কেমন লাগলো তোমাদের আজকে পুরো ভিডিওটা? তোমরা কি পুরোটা দেখলে? তোমরা কি কিছু বুঝতে পারলে? কিছুটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো সাবজেক্টগুলো বা টপিকগুলো? আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। বাই বাই।